দিয়ার অ্যাডপশনের নিউজটা ছড়িয়ে পড়া মাত্রই এবার রাইয়ের উপরে চরম ক্ষিপ্ত হয়ে উঠল রাইয়ের গোটা পরিবার এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে কথা দেয়া মাত্রই রাইকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি অনেক তোমার সিদ্ধান্ত সহ্য করেছি, মুখ বুঝে সব কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু তাই বলে তোমার কি দরকার ছিল তুমি কোয়েলকে এই কথাটা দিয়ে ফেললে কেন বলো তো, যে আমি দিয়াকে অ্যাডপ্ট করবো? আমি কেনই বা দিয়াকে অ্যাডপ্ট করতে যাবো? ওর যদি এতটাই নিশ্চিন্ত হওয়ারই থাকে তাহলে ও নিজ দায়িত্ব ওর কোনো আত্মীয় স্বজনের কাছে দিয়ে যাক না দিয়াকে। আর যাই হোক না কেন, দিয়া তো আমার মেয়ে না, আমি মানছি যে আমি দিয়াকে যথেষ্ট পরিমাণে স্নেহ করি, প্রয়োজনে আমরা প্রতি মাসে ওকে গিয়ে কোথাও একটা দেখে আসবো, বা ওর গোটা জীবনের দায়িত্ব আমি নিতে রাজি আছি, কিন্তু তাই বলে আমি দিয়াকে কোনো মতে এ বাড়িতে রাখবো না, কারণ আমি দিয়াকে এই বাড়িতে রেখে আর যাই হোক না কেন কোয়েলের পার্মানেন্ট আস্থান আমি এখানে ওকে করতে দেবো না। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি বুঝতে পারছি তোমার টেনশনটা ঠিক কোথায়, কিন্তু তুমি কোয়েলের দিকটা বুঝতে পারছো না। ও মৃত্যু পথযাত্রী, ও নিজের মুখেই বললো, তাহলে একজন মৃত্যু পথযাত্রী অবশ্যই চাইবে যে মৃত্যুর আগে যাতে ওর মেয়ের লাইফটাও সিকিওর করে যেতে পারে। এতটুকু তো মায়ের হিসেবে কোয়েল চাইতেই পারে, এতে ব্যতিক্রম কোনো কিছু তো আর কোয়েল চাইনি যে যার ফলে তোমার ওর উপরে হঠাৎ করে সন্দেহ হওয়া শুরু হয়ে গেলো। আর আগেও তো তুমি ওর উপর অনেকবার সন্দেহ করেছো, আর বারবার করে ও তোমাকে ভুল প্রমাণ করেছে অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি ওকে বিশ্বাস করে আরও একবার ভুল করছো, সেটা খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে। এই কথা বলার পর যখন অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে রাই যখন রাইয়ের বৌমণিকে ফোন করে বলতে থাকে যে বৌমণি, আমি এই বাড়িতে ফিরে আসার পর অনেক কিছুই ঘটে গিয়েছে, যেগুলো হয়তো বা তোমার সাথে পুরোপুরি এখন এই মুহূর্তে শেয়ার করতে পারবো না, কিন্তু একটা কথা জেনে রাখো যে খুব শীঘ্রই আমরা দিয়াকে অ্যাডপ্ট করতে চলেছি। আমি অনির্বাণকে অলরেডি বলে ফেলেছি পেপারস রেডি করার জন্য। কথা বলা মাত্র রাইয়ের বৌমণি যখন রাইয়ের মাকে এই কথাটা জানায়, তখন রাইয়ের মা রাইয়ের বাড়িতে এসে রাইকে বলতে থাকে যে আমার ইচ্ছে করছে তোকে ঠাস করে একটা চর মারি, তুই নিজে পাই নিজে কী করে কুড়োল মারছিস বলতো? এই তো কিছুদিন আগে তো সংসারটা ভাঙতে বসেছিল, খুব কষ্টে জোড়া লাগিয়েছিস, এরপর এই মেয়ের সন্তানটাকে কি দরকার ছিল তোর অ্যাডপ্ট করার বলতো? তোর যদি এতই মহান তার দেবী সাজার শখ ছিল, তাহলে তুই বরঞ্চ ওকে প্রতি মাসে ওর হাত খরচটা দিয়ে দিতি না হয়, কিন্তু তাই বলে তুই নিজের সন্তান প্ল্যান না করে তুই অন্যের সন্তানকে অ্যাডপ্ট করার কথা ভাবছিস। তুই একবার ভেবে দেখেছিস যে অনির্বাণ যদি একবার দিয়ার কে নিজের সন্তান বলে ভাবতে শুরু করে দেয়, তখন তো ওর নিজের সন্তান চাইবে না, তখন কি হবে, তোর জায়গাটা কোথায় যাবে অনির্বাণের জীবনে? তুই একবার ভেবে দেখেছিস? তখন রাই বলতে থাকে যে মা, তুমি কেন বাড়াবাড়ি করে এসব কিছু নিয়ে ভাবছো বলো তো? অনির্বাণ সেই মেন্টালিটির মানুষ না, আমি ওকে খুব ভালো করেই চিনি। আর তার থেকে বড় কথা যে আমাদের সন্তান যা আমাদের কাছে দিয়েও তাই থাকবে, তাহলে দু সন্তানের মধ্যে ভালোবাসা কেন আমরা ভাগাভাগি করতে যাবো বলো তো? তখন নীলু মনে মনে বলতে থাকে যে আরে দিদি ভাই, তুই তো আগে থেকে রে, কারণ প্রথমে তো কোয়েল তোর কাছ থেকে তোর বরটাকে কেড়ে নেবে, তারপরে তো দিয়ার বাবা হিসেবে অনির্বাণ তার পরিচয় থাকবে, তখন তুই কোথায় যাবি রে বলতো? তুই তো এখনও পর্যন্ত অনির্বাণ দাদাভাইকে বাবা হওয়ার সুখটুকু পর্যন্ত দিতে পারিসনি, তখন তো নিশ্চয়ই অনির্বাণ দাদাভাই এমনি এমনি সুরসুর করে কোয়েলের কাছে ছুটে যাবে, তখন তার তোর এই জায়গায় টেকা দায়ী হয়ে যাবে। তাহলে তুই কী করে এত বড় বড় কথা বলছিস বলতো? ওদিকে কোয়েল বলতে থাকে যে আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন, আসলে আপনি যে রাইকে চটটা মারলেন না, সেই চটটা আমার গালে আপনার মারা উচিত ছিল, কারণ আসল দোষী তো আমি, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।